একটা বছর চলে গেছে, 2024 পেরিয়ে এসেছি আমরা। এভাবেই প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত চলে যায়। কিন্তু কিছু ঘটনা, কিছু শব্দ, কিছু মুহূর্ত, যে সময়টা আমরা পেরিয়ে যাই তার গায়ে নাছোড় বান্দার মতো লেগে থাকে। সেরকমই 2024 সালেও, বা যদি একটু হিসেব করে দেখি, গত বেশ কয়েক বছর ধরে একটা শব্দ আমাদের পরিচিত বৃত্তে আমরা শুনেছি, সমাজ মাধ্যমে আমরা দেখেছি বা শুনেছি, খবরের কাগজের পাতাতেও শব্দটা শুনেছি। অবশ্যই শব্দটা মেয়েদের জন্যে বা মেয়েদেরকে দাগিয়ে দিয়েই ব্যবহার করা হয়। সেরকমই একটা শব্দ বা বলা ভালো একটা বিষয় নিয়ে কথা বলতে বসেছি আমরা। বিষয়টার নাম বা শব্দটার নাম, শব্দবন্ধ বলা ভালো, ভিকটিম ব্লেমিং। অর্থাৎ কোনো ঘটনায় যে মানুষটি আক্রান্ত হচ্ছেন, যে মানুষ, সাধারণত আমরা এই শব্দবন্ধটা ব্যবহার করি মেয়েদের জন্যেই বা মেয়েদের ক্ষেত্রেই, কোনো আক্রান্ত ব্যক্তি যে কোনো ঘটনায় আমরা সেই আক্রান্ত ব্যক্তিটিকেই সবার আগে দোষী বলে প্রমাণ করার চেষ্টা করি বা আক্রান্ত ব্যক্তির দোষ খুঁজে বেড়াই। কিছু আধুনিক শব্দের মতো এই শব্দটাও আমাদের পরিচিত ক্ষেত্রে উঠে এসেছে, এই আক্রান্ত ব্যক্তিকে দোষী করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে ভিকটিম ব্লেমিং। অর্থাৎ যিনি শিকার হয়েছেন একটি ঘটনার, তাকে বারবার দোষী বলে চিহ্নিত করার চেষ্টা। আমরা আজ কথা বলবো মহিলা মহলে এই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন একসময় সাংবাদিক হিসেবে কাজ করে আসা এবং বর্তমানে অধ্যাপিকা ডক্টর রনিতা চট্টোপাধ্যায়। নমস্কার। নমস্কার। বিষয়টা এত জরুরি, এটা নিয়ে বারবার কথা বলে যাওয়াটা খুব প্রয়োজন। ভিকটিম ব্লেমিং শব্দটা আসলে কিন্তু নতুন নয়, বা বলা ভালো ভাবনাটা নতুন নয়। ভাবনাটা আগেও ছিল। একটা কোনো দোষ, কোনো অপরাধ, কোনো অন্যায় ঘটলে যেখানে মেয়েরা জড়িত, আমরা যদি পুরনো সমাজের দিকে তাকিয়ে দেখি, দেখব সেখানেও মেয়েটিকে একঘরে করে দেওয়া, মেয়েটির দিকে আঙুল তোলা। এই প্রসঙ্গে বলতে গিয়েই মনে পড়ল, ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বামুনের মেয়ে উপন্যাসটি, সেখানে যে মেয়েটি নির্যাতিত বা যে মেয়েরা নির্যাতিত, তাদেরকেই কিন্তু একঘরে হতে হচ্ছে, তাদেরকেই গ্রাম ছাড়তে হচ্ছে। সুতরাং বোঝা যায় যে এই ভিকটিমাইজ করার যে প্রবণতা, সেটা কিন্তু নতুন নয় মেয়েদের ক্ষেত্রে। কিন্তু যত সময় এগিয়েছে আমরা এই প্রবণতাগুলোকে একটু চিনতে শিখেছি বলা ভালো, এবং সেগুলোকে কিছু কিছু শব্দ দিয়ে চিহ্নিত করতে শিখেছি। ভিকটিম ব্লেমিং শব্দটা সেই জন্য আজকে আমাদের কাছে একটু বেশি চেনা। আমরা জানি যে কোনটাকে ভিকটিম ব্লেমিং বলা যায়, কোন প্রবণতাটাকে আমরা ভিকটিম ব্লেমিং বলে চিহ্নিত করে তার থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারি, অন্তত সরানোটা উচিত। এবার ভিকটিম ব্লেমিং কথাটা কোথায় আসছে? যে কথাটা হচ্ছিল যে সমাজে নানা ঘটনায় ভিকটিম ব্লেমিংয়ের কথা উঠে আসছে। নানা ঘটনা বলতে যৌন অপরাধের ঘটনা। সেটা ধর্ষণ হতে পারে, যৌন নিগ্রহ হতে পারে, হেনস্থা হতে পারে, গৃহহিংসা হতে পারে। যে কোনো ঘটনায়, মানে যেখানে অপরাধের ভিকটিম যখনই নারী, বা বলা ভালো নারীর শরীর, তখনই দেখা যাচ্ছে যে তার সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে জুড়ে যাচ্ছে কিছু প্রশ্ন। সে কোথায় ছিল, কার সঙ্গে ছিল, কি পড়েছিল, কি করছিল, তার স্বভাব চরিত্র কেমন, মানে তার অতীত বর্তমান খুঁটিনাটি বিশ্লেষণ করে তবে আমরা সেই অপরাধের গুরুত্ব নির্ধারণ করব বা করব না। বা দেখা যাচ্ছে যে অপরাধের গুরুত্ব নিয়ে যখন আমরা মোটামুটি ঐকমত্যে এসে পৌঁছচ্ছি, তখনও আমরা বলছি যে আচ্ছা এখানে তো না গেলেও পারতো, অমুক সময়টা তো আমরা জানি এই জায়গাটা খুব একটা নিরাপদ নয়। আমরা এই প্রশ্নটা করছি না যে কেন নিরাপদ নয়, আমরা প্রশ্ন করছি যে আমি ওখানে কেন যাচ্ছি। মানে ধরা যাক যে একটা বাড়িতে চুরি হয়েছে, আমি কি তাকে এই প্রশ্নটা করবো যে আপনি কেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন? নিশ্চয়ই এই প্রশ্নটা আমরা করতে পারি না। আমরা বলবো যে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, কেন চুরি হচ্ছে, কেন সমাজের কি পরিস্থিতি, আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। এক্স্যাক্টলি। উল্টো দিকে যার বাড়িতে চুরি বা ডাকাতিটা হলো, কিংবা ট্রেনে কারুর ছিনতাই হলো, আমরা তো তার দিকে আঙুল তুলে বলতে পারি না যে কেন অন্য কারোর সঙ্গে না ঘটে আপনার সঙ্গেই ঘটলো। এটা তো বলা যায় না। কিন্তু দেখা যাচ্ছে যখন সেই জায়গায় কোনো নারী দাঁড়িয়ে আছেন, এবং নারীর শরীর বিশেষ করে, সেখানে তার বিপন্নতার থেকেও বেশি সামনে এসে দাঁড়াচ্ছে তাকে যাচাই করার একটা প্রবণতা। মানে যিনি একই সঙ্গে আক্রান্ত,
একটা বিপন্নতার মধ্যে দাঁড়িয়ে আছেন, তার উপরে তাকে আরো বিপন্ন করে তোলা হচ্ছে। তার সেই আশ্রয় চাওয়া, তাকে একটা কমফোর্ট দেওয়ার বদলে আমরা তাকে আরো বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছি। এটা ভিকটিম ব্লেমিং। ঠিক, অর্থাৎ মানে কোথাও এটা কি মনে হয় না যে মূল যে সমস্যাটা কোনো একটা অপরাধমূলক ঘটনা ঘটলে, বা আপনি যেমন বলছিলেন মেয়েদের সঙ্গে ঘটলে, এবং কোথাও যদি নারী শরীরের একটা যোগ থাকে সেই অপরাধের সঙ্গে, কোথাও আমরা সেই মানুষটিকে অপরাধী হিসেবে বা তার দোষ খুঁজতে ব্যস্ত হয়ে মূল সমস্যা থেকে মাথাটা ঘুরিয়ে দিতে চাইছি বা মনটা ঘুরিয়ে দিতে চাইছি। আমাদের যারা প্রশ্ন করে বা করেন বা করা হয় আর এই প্রশ্নগুলো আসলে মূল সমস্যা থেকে চোখ সরিয়ে আনে। ঠিক, তো সেটা তো কোথাও একটা অপরাধ প্রবণতাকে আরো খানিকটা এগিয়ে দেয়, মানে যারা অপরাধ করছেন তো তাদের অপরাধ প্রবণতাকে তো খানিকটা এগিয়ে দেয়। এটা যারা করছেন, প্রশ্ন যারা তুলছেন, তারা কিন্তু আমার মনে হয় সবসময় এই ব্যাপারটা নিয়ে সচেতনও নন যে এই প্রশ্নগুলো আসলে অপরাধ প্রবণতাটাকে উস্কে দিচ্ছে। কারণ কোথাও যে অপরাধী, সে এই আশ্বাসটা পেয়ে যাচ্ছে আমি যাই করি না কেন, আগে তো উল্টো দিকে প্রশ্ন তোলা হবে। ঠিক, মানে সেখানে একটা সময় পেয়ে যাবে নিজের অপরাধটাকে জাস্টিফাই করার জন্যও হতে পারে, বা জাস্টিফাই করার দরকারও হচ্ছে না। কারণ মেয়েদের ক্ষেত্রে সমাজ তাকে এইভাবেই দেখছে যে যে কোনো একটা অপরাধের ক্ষেত্রে মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। মানে এই যে সমাজের একটা মূল মানসিকতা এর পিছনে নিহিত রয়েছে, আসলে আমাদের সেইটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। কারণ মেয়েলি হওয়ার একটা মানে মেয়েরা কেমন হবে তার একটা ডিসিপ্লিনিং শুরু থেকে শুরু হয়ে যায়। মানে আমরা সিমন দ্য বোভোয়ার কথা মনে করতে পারি যে তিনি বলেছিলেন কোনো মেয়ে আসলে জন্মসূত্রে মেয়ে হয় না, তাকে মেয়ে করে তোলা হয়। একদম, সমাজ তাকে একটা নির্দিষ্ট কন্ডিশনিং এর মধ্যে দিয়ে নিয়ে যায়, নির্মাণটা ওভাবেই হয়। এবং এই ভিকটিম ব্লেমিং বোধহয় সেই নির্মাণের একটা মানে শেকড়ে একদম গেঁথে থাকা অংশ। ঠিক, এই যে নির্মাণটা, তার মধ্যে তো একটা বৈষম্য রয়েছে যে মেয়েরা কেমন হবে তার একটা ছক বেঁধে দেওয়া। এবং এই ছকটার মধ্যে ভেবে দেখুন, মেয়েদের সতীত্ব ব্যাপারটা প্রচণ্ড জরুরি। এখানে আরেকটা কথা বলা দরকার যে যখন থেকেই সমাজে মাতৃতন্ত্র সরে গিয়ে পিতৃতন্ত্র শুরু হয়েছে, পুরুষতন্ত্র বলছি না, কিন্তু যখন থেকে পিতৃতন্ত্র শুরু হয়েছে, মানে একটা গোষ্ঠী, নারী কারুর অধিকার, সন্তান, সেই সন্তানের কাছে সম্পদের উত্তরাধিকার যাবে, এই যে পুরো সিস্টেমটা, সেইখানে নারী সতীত্বকে তার একটা সম্পদ বলে ভাবা হয়েছে। এই যে নারীর সতীত্বকে গুরুত্ব দেওয়া, এটার বিপরীতে আরেকটা জিনিস দাঁড়িয়ে থাকে যে যে কোনো বিষয়ে, যে কোনো প্রসঙ্গে নারীকে খাটো করতে, তাকে হেয় করতে, তাকে শাস্তি দিতে, তার দিকে যৌন অপমান ছুঁড়ে দেওয়া, মানে তার সতীত্বের দিকে প্রশ্ন তোলা। এবং এই যে নির্মাণটা, সেটা নারী এবং পুরুষ উভয়কে এমন করে নির্মাণ করে যে নারীও তাতে অপমানিত বোধ করবেন এবং পুরুষও শিখবেন, বা নারীরাও, পিতৃতন্ত্রই এটা শিখিয়ে দেবে যে আসলে ওইটা হচ্ছে অপমানের ভাষা, নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা। ভিকটিম ব্লেমিং তো আসলে এই সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তাই নয় কি? কিছুটা তো তাই। ভিকটিম ব্লেমিং এর মূল নিশানা নারীরা থাকেন, অনস্বীকার্য। কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই যে এর শিকার কিন্তু পুরুষও হতেই পারেন। মানে সমাজের যে কন্ডিশনিং, যে নির্মাণ, সেটা তো নারীর মতো পুরুষেরও থাকছে। যেমন আমরা জানি যে বয়েজ ডোন্ট ক্রাই, পুরুষের কাঁদতে নেই, পুরুষ নির্যাতিত হতে পারেন না, পুরুষ ধর্ষিত হতে পারেন না বলে একটা ধারণা লোকের রয়ে গেছে। তো সেইখানে কোনো পুরুষ যখন নির্যাতনের কথা বলছেন, নির্যাতিত হওয়ার কথা যদি কেউ বলেন, তাকে নাকচ করাটা স্বরও কিন্তু সমাজ থেকে উঠে আসতে পারে। তাকে মেয়েলি পুরুষ বলে দাগিয়ে দেওয়া হতে পারে, বা নানাভাবে তার নির্যাতনকে নাকচ করা হতে পারে। সেটাও কিন্তু ভিকটিম ব্লেমিং। ঠিক, ভিকটিম ব্লেমিং এর ক্ষেত্রে যদিও আপনি আলোচনা প্রসঙ্গে খানিকটা বলে দিয়েছেন, তাও আমি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাইছি ভিকটিম ব্লেমিং এর ক্ষেত্রে সমাজের মূল মানসিকতাটা কি থাকে, সোসাইটি ঠিক কিভাবে এটা একদমই আপনি যেভাবে বলছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমাজের যে সমস্ত ছোট ছোট পুরোনো দিনের ঘটনাগুলোকে আমরা পেলে দেখতে পাই যে ভিকটিম ব্লেমিং সবসময়ই ছিল, কিন্তু সেটাকে কেউ এইভাবে চিহ্নিত করেনি। তো এটা বলতে পারা যায় অনেক প্রাচীন একটা ভাবনা বা ধারণা যেটা সমাজের মধ্যে রয়েছে। তো এর মূল মানসিকতাটা কি বলে একজন অধ্যাপিকা হিসেবে, মানে সাংবাদিক হিসেবেও, যেহেতু আপনি সদ্যই সাংবাদিকের কাজ থেকে একটা অন্য কাজে এসেছেন, তো সেই দীর্ঘদিন তো আপনার একটা সাংবাদিক হিসেবেও অভিজ্ঞতা রয়েছে,
কি মনে হয় কোথায় মানে এই মূল মানসিকতাটা কি সমাজের? আমি যদি নিজেকে মানবী বিদ্যার গবেষক বলতে আরো পছন্দ করব, কারণ সেখান থেকে মেয়েদের দেখার শিক্ষাটা তো শুরু হয়েছিল। সেখান থেকে যেটা মনে হয় যে যে সমাজের নিয়ন্ত্রণ ভার দীর্ঘদিন ধরে পুরুষের হাতে রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে নারীর জন্য একটা লক্ষণরেখা টানা আছে। নারী সেখানে ক্ষমতার চোখে অপর বা আদার। তো সেই আদার যাতে কখনোই মূল ক্ষমতা কেন্দ্রের রাশ যার হাতে ধরা তার প্রতিস্পর্ধী হয়ে উঠতে না পারে, সেই কারণে তার জন্য গণ্ডি টানা থাকে, এবং সেই গণ্ডি নানা রকমের রকম ফের থাকে। মানে ধরুন কোনো মেয়ে সমাজ নির্দিষ্ট পোশাক পরেনি, তাহলে তাকে ব্লেম করা হোক, বা কোনো মেয়ে সমাজ নির্দিষ্ট যে ভূমিকা, তাকে এভাবে চলতে হবে, এভাবেই বলতে হবে, এইটাই পড়তে হবে, এইগুলো সে মানছে না, তার নিজের মতো নিজের শর্তে তার বাঁচতে ভালো লাগছে, সে হয়তো একটু সমাজের বেঁধে দেওয়া ডেসিবেলের ওপরে গলা তুলছে, সে হয়তো তর্ক করছে। এই প্রত্যেকটা জায়গাতে তাকে ব্লেম করা হচ্ছে, এবং এই ব্লেম করার একটা খুব বড় জায়গা হচ্ছে তাকে স্ল্যাট শেম করা, মানে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। আবারও বলছি, এবং এটার সঙ্গে জুড়ে যাচ্ছে যখন এরকম কোনো মহিলা যিনি নিজের শর্তটাকে স্পষ্ট করে বলেন, যিনি অন্যের বেঁধে দেওয়ার শর্তে জীবন না কাটিয়ে নিজের একটা ছক তৈরি করতে চান, নিজের পথ নিজে নির্মাণ করতে চান, তার সেই পথে যখনই বাধা আসে তখনই তার দিকে আঙুল তোলা হয় যে তুমি ওই পথে গিয়েছিলে বলে তোমার সঙ্গে এমনটা হলো। ঠিক, এটা কোথাও সেটা খানিকটা হলেও আমাদের সমাজকে বা ভাবনাকে পিছিয়ে দেয়। অবশ্যই, মানে রাস্তায় বেরোনো থেকে, পর্দা না করা থেকে, নিজের মতো যে কোনো জায়গায় যাওয়া থেকে, নিজের মতো যে কোনো স্বাধীন নির্বাচন করা বলুন, স্বাধীন সিদ্ধান্ত নেওয়া বলুন, চাকরি থেকে রাজনীতি করা, যে কোনো জায়গাতে মেয়েদের পথকে কণ্টকিত করার সবচেয়ে বড় উপায়টা কিন্তু হচ্ছে তাকে এই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, এবং এই প্রশ্ন তোলার পথ ধরে তার গণ্ডিটাকে তো ছোট করে দেওয়া হচ্ছে, কারণ বিশেষণটাকে মেয়েরা ভয় পান। ঠিক, এবং কোথাও মেয়েদের মনে হয় এই বিষয়ে প্রশ্ন ওঠা মানে আমার সঙ্গে ওই কি হয়ে গেল, এরকম একদম কি হয়ে গেল, এবং সেটা নারীর সপক্ষ বিপক্ষ দুপক্ষের মানুষই এটা মনে করেন যে না, এই বিশেষণটা নারীর জন্য আসলে নারীকে অপমান করছে, নারীর এতে মুখ পুড়ছে। এই প্রসঙ্গে মনে পড়ছে কমলা ভাসিন, বিখ্যাত নারী সমাজকর্মী, তিনি একটা জায়গাতে বলেছিলেন যে ধর্ষণ হলে মেয়েটির সম্মান গেল, এটাকে বলেছে। কারণ আপনাদের যদি মনে হয় যে ধর্ষণ হলে নারীর সম্মান যা আছে তার সম্মান কি জনিতে থাকে, কই আমি তো সেটা রাখিনি, তো আপনি কেন রেখেছেন? মানে তিনি এটা পুরুষ বা পিতৃতান্ত্রিক সমাজের উদ্দেশ্যেই বলছেন যে আপনারা কেন রেখেছেন। যে অন্যায়টা করছে আসলে তো তার সম্মান যাচ্ছে, তার ভেতরে কিছু একটা মরে যাচ্ছে, তার ভেতরে মানবিকতা মরে গেছে, কিন্তু আমরা কেন বিপন্ন যে তার কোনো একটা খুঁত হলো, তার সম্মান গেল, তার অপমান হলো, তাকে কেন আমরা মানসিকভাবে মেরে ফেলবো? ঠিক, তো যেখানে অপরাধী অন্য কেউ, এই ভাবনাটা যদি আমরা না পৌঁছতে পারি, আমরা যদি এটা মনে করি যে এই নারীকে ভিক্টিমাইজ করাটা আসলে নারীকে ছোট করে, নারীকে খাটো করে দেওয়ার উপায়, যেহেতু দুপক্ষে লোকে এটা মনে করছে, সেই সূত্র ধরে কিন্তু ভিকটিম ব্লেমিং বা বলতে পারি বেশ্যায়নের হিড়িকটা চলছে, অপশব্দ ব্যবহারের হিড়িকটা চলছে যে কোনো প্রসঙ্গে। ঠিক, এই যে যারা ভিকটিম ব্লেমিং করছেন বা করেন, আপনি নিজেই বলছিলেন যে তারা নিজেরাও অতটা সচেতন নয় যে এটা ভুল হচ্ছে বা এটা করাটা ঠিক নয়। তারা হয়তো ওই, আমরা তো একটা ছকের মধ্যে নির্মাণ আমাদের চলে, সেটা নারী হোক বা পুরুষ হোক, তো সেই জন্য এটা ঠিকই যে আমরা বুঝতেই পারি না যে এটা ভুল হচ্ছে বা এটা ভাঙা উচিত। তো সেক্ষেত্রে তাদেরকে এই যে সঠিক পথে আনার ক্ষেত্রে সমাজ বা সংবাদ মাধ্যম বা নানান, এই যে আপনাদের গবেষণা, আপনি নিজেই বলছিলেন যে মানবী বিদ্যার আপনার যে গবেষণা বা এই ধরনের কাজগুলো ঠিক কি ভূমিকা নিতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, একজন প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষকে তো একেবারে হাত ধরে একটা সঠিক পথে নিয়ে আসা যায় না, কিন্তু তাকে হয়তো সামনে একটা পথ দেখানো যেতে পারে। এবার এখানে যেটা প্রথমে বলার, আমাদের সমাজের একটা স্রোতে গা ভাসানোর প্রবণতা আছে, মানে সোজা কথা যে গড্ডল প্রবাহ, মানে একটা ভেড়া যেদিকে যায় বাকি সব ভেড়া সেদিকে যায়, সেরকম সমাজের একটা
প্রবণতা আছে যে একটা কোনো কথা ছুঁড়ে দিলে সেটাকে লুফে নেওয়া, সেটাকে বিচার বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে না দেখে সেই কথাটার প্রতি একটা অন্ধবিশ্বাস, এটা না একটা বড় জনতার প্রবণতা। আর ইদানিংকালে সোশ্যাল মিডিয়ার যে বাড়বাড়ন্ত, তার ফলে এটা আরো বেড়েছে, কারণ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই যুক্তিবুদ্ধি বিশ্লেষণের জায়গাটাই খুব কম। আপনি একটা কথা ভাসিয়ে দিলেন, বিস্তৃত নেট দুনিয়া সে কথাটা ছড়িয়ে গেল, সে কথাটা ক্রমাগত একজন বলছিল, সে কথা যখন 100 জন বলছে, আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে ওই কথাটা তাহলে আসলে সত্যি। এবার এই সোশ্যাল মিডিয়ার একটা বড় জায়গা হচ্ছে যে সেখানে তো কোনো রকম কি কথা বলা হচ্ছে তার তো কোনো রকম ছাঁকনি নেই, এবং আপনি কিভাবে অসম্মানের তীর কার দিকে ছুঁড়ে দিচ্ছেন, মানে আপনি চাইলে যে কাউকে, যে আপনার হাতে নাগালে নেই, আপনি তার দিকে অনায়াসে একটা অপমান ছুঁড়ে দিতে পারছেন, সে জায়গাটা রয়েছে ওখানে। হয়তো আপনি সেটা করতে চাইছেনও না, মানে আপনার হয়তো সেটা করার কোটা দায় নেই, কিন্তু আপনার মনে হলেও আপনি আলটপকা সেটা বলে দিতে পারেন। এই বিষয়টা আমার মনে হয় যে আরো ভাবনা চিন্তাগুলোকে সংকুচিত করে দিচ্ছে। মানে সমাজ মাধ্যমের একটা প্রভাব রয়েছে ভিকটিম ব্লেমিং এর ক্ষেত্রে, সমাজ মাধ্যমের উপস্থিতি কোথাও একটা প্রভাবিত করে। এবার এইখানে আজকে সংবাদ মাধ্যম বলুন বা সমাজ মাধ্যমেও যারা অন্তত ভাবনা চিন্তা করে কথা বলেন, কাজ করেন, তারা যেটা করতে পারেন যে এই সংকটগুলো সম্বন্ধে সচেতন করা, যে আসলে কি হচ্ছে, এটার রেসপেক্টে কি হতে পারে, সেইটা নিয়ে সচেতন করাটা জরুরি। ঠিক। ভিকটিম ব্লেমিং এর ক্ষেত্রে মেয়েরাই কি মেয়েদের শত্রু বলে আপনার মনে হয়? অনেক ক্ষেত্রে তো মেয়েরাও এই কাজটা করে, ভিকটিম ব্লেমিং যাদের করা হয়, কারণ পিতৃতন্ত্রের ধারক অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েরা নিজেরাই। একেবারেই, কিন্তু আমি বলবো এই মেয়েরাই মেয়েদের শত্রু, এই কথাটা আসলে পিতৃতন্ত্রেরই তৈরি করা একটা বয়ান, মানে একই দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যাতে দলটা কোনোদিন তৈরি হতে না পারে। এই যে কথাটা শুরুতে হচ্ছিল যে ক্ষমতার হ্রাস যার হাতে, সে কোনোদিন চায় না যে অন্য কোনো প্রতিস্পর্ধী ক্ষমতা এসে দাঁড়াক যাতে তার আসন নিয়ে টানাটানি হয়। তো সেইভাবেই নারী যে অপর বা আদার হয়ে রয়েছে, তার ভেতরে যদি এই অন্তর্দ্বন্দ্বটা জারি রাখা যায়, তাহলে কিন্তু দল হিসেবে তাহলে নারী তার সংকটটা চিনতে পারবে না কোনোদিন। তাকে যেই ছোট করা হচ্ছে বা তাকে যেটা ছকে বেঁধে তার পথটা বেঁধে দেওয়া হচ্ছে, তাকে নিজের শর্ত মতো এগোতে দেওয়া হচ্ছে না, ওই বনসাইয়ের মতো ডালপালা ছোট করে বাঁচতে দেওয়া হচ্ছে, সেটা তো সে চিনতে পারছে না। ফলে সেখানে খুব সুবিধাজনক একটা জায়গা হচ্ছে যে মেয়েদের মাথাতেও এই সোশ্যাল কন্ডিশনিংটা ঢুকিয়ে দেওয়া যে আসলে মেয়েদের এভাবেই কথা বলতে হয়, আসলে এভাবেই চলতে হয়। যে কারণে দেখা যায় যে এটা মেয়েরা অনেক মেয়েরাই এই কথাটা বলেন যে অমুক মেয়ে কেন এই পোশাকটা পরেছে, তমুক মেয়ে কেন ওখানে গেল, অন্যজন কেন এই কাজটা করলো। সেখানে সহনাগরিক হওয়ার চেয়ে তারা উল্টে প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, যেটা হওয়ার কথা ছিল না। ঠিক। একজন মানবীবিদ্যার গবেষক এবং সংবাদ মাধ্যমে কাজ করেছেন আপনি, আগামী দিনের অধ্যাপিকাও। আপনার কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়টা নিয়ে কতটা সচেতন? এই যে ভিকটিম ব্লেমিং, আমরা যেটা কথা বলছিলাম, ভিকটিম ব্লেমিং আসলে আমাদের সমাজের নির্মাণের ভেতরেই রয়েছে। সেটা নারী হোক বা পুরুষ হোক, যে কেউই তার শিকারও হতে পারে, আবার যে কেউ এটা করতেও পারে। কিন্তু এটাকে সমাজ থেকে অপসারণ জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেয়েদের ভবিষ্যৎটা আরো, মানে পথটা আরো সুগম করার জন্য এটা জরুরি। তো আপনার কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম বিষয়টা নিয়ে কতটা সচেতন? আমার মনে হয় এখানেও একটা জলচল ভাগ করা খুব সমস্যার, কারণ কখনোই তো সাদা কালো দুটো ভাগে ভাগ করা যায় না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যেমন অনেকে এই বিষয়টা নিয়ে সচেতন, যেহেতু তারা এই প্রজন্মের কাছে শব্দগুলো চেনা, প্রবণতাগুলো চেনা, তারা অনেকে এটা চিনতে পারছে, অনেকে এটা নিয়ে সচেতন হচ্ছে, সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, অন্তত অভ্যাস করছে। সেরকম এমনও অনেকে আছে যেহেতু এই প্রজন্মের কাছে আবার সোশ্যাল মিডিয়াটাও খুব হাতের নাগালে, ফলে এই মেয়েদেরকে ছোট করে দেখা, মেয়েদেরকে কথায় কথা অপমান ছুঁড়ে দেওয়া, যে কোনো স্ল্যাং ব্যবহার করা, নারীকে অপমান করে, নারীর শরীরকে বা যৌনতাকে ইঙ্গিত করে যে কোনো অপশব্দ ব্যবহার করাটাও এখানে খুব সুগম, খুব সহজ। ফলে দুটো জিনিসই রয়েছে, দুটো ব্যাপারই রয়েছে। সেখান থেকে সাম্যটা আনা বোধহয় কঠিন, কিন্তু অসম্ভব নয়। আশা তো আমরা করতেই পারি। ঠিক। যেহেতু আপনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে ছিলেন এবং আপনি গবেষণাও করেছেন,
তো সাংবাদিক হিসেবে এই ক্ষেত্রে, এই ভিকটিম ব্লেমিং এর ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে? কেমন অভিজ্ঞতা আপনার? এর একটা দিক হচ্ছে অফিসের বাইরে, মানে সমাজে যখন কোনো একটা নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটছে সেখানে সংবাদ মাধ্যমের কি ভূমিকা, সেইখানে একটা কথা বলতে পারি যে দেখুন, এই সময় দাঁড়িয়ে একেবারে নিরপেক্ষ হয়তো আমরা কেউই হতে পারি না। ফলে অনেক সময়ই সংবাদ মাধ্যমের মধ্যেও দেখা যায় যে তাই মানে খানিকটা ভিকটিম ব্লেমিং হয়তো আসলেও আসতে পারে, বিশেষ করে যখন অন্য কারোর উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে। তিনি যখন সংবাদ মাধ্যমে এসে কথা বলছেন, তিনি কি বলছেন তার উপর তো কারোর হাত নেই, সেটা একটা দিক। কিন্তু আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের অন্দরে যে মহিলা সাংবাদিকেরা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম। একটা কথা হচ্ছে যে সংবাদ মাধ্যমে কাজ করতে হলে ফিল্ডে কাজ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে যেখানে অস্থিরতা চলছে, ভিড়, ভোটের সময়, এরকম নানা জায়গাতে কিন্তু মেয়ে সাংবাদিকদের ক্ষেত্রে শ্লীলতাহানির একটা আশঙ্কা থাকতেই পারে, এবং ভিড়ের মধ্যে কে কি করছে সেটা বোঝার কোনো উপায় নেই। এবং সেটা কোনো তারকার সঙ্গে কথা বলতে গিয়ে, সহকর্মীদের ক্ষেত্রে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে যে কোনোভাবেই কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু সেইখানে যেহেতু সংবাদ মাধ্যমকে ওই রাফ অ্যান্ড টাফ দুনিয়া বলে দাগিয়ে দেওয়া হয়, বারবার করে বলা হয় যে এখানে ছেলে মেয়ে ভাগ নেই, সেখানে মেয়েরা এই কথাগুলো কতটা বলতে পারেন বা বললে কতখানি তার সুবিচার পান, সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা। কারণ এখনো পর্যন্ত অনেক অফিস স্পেসে আইসিসি কিন্তু নেই বা কোনো সেন্ট্রাল কমিটি নেই যেখানে অভিযোগগুলো জানানো যায়। যেহেতু এটা একটা অসংগঠিত ক্ষেত্র, সেখানে মেয়েদের ক্ষেত্রে অভিযোগ জানালে ভিকটিম ব্লেমিং কতটা আসবে আর কতটা সুবিচার পাওয়া যাবে, এই ব্যাপারটা কিন্তু এখনো প্রশ্নের মুখে। ঠিক, আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমাদের কথাবার্তার, আলাপের, সাক্ষাৎকারের। আমাদের মহিলা বিভাগের শ্রোতার জন্য, মানে মহিলা মহলের শ্রোতাদের জন্য, মেয়েদের জন্য যদি শেষে কিছু বার্তা রেখে যায়। একটা ঘটনা বলি। টরন্টোর এক পুলিশ কর্মী ধর্ষণের জন্য দায়ী করেছিলেন স্লাটি পোশাককে, মানে সেই পোশাক নিয়ে প্রশ্ন, এবং সেখান থেকে সারা বিশ্বে স্লাট ওয়াক শুরু হয়েছিল, যেটা আসলে গর্বের। আসলে মেয়েরা নিজেদের অধিকারকে এইভাবে রিক্লেম করেছিলেন সেখানে। তো এই যে ভিকটিম ব্লেমিং, আসলে মেয়েদের কোথাও গিয়ে এই আমাকে অপমান করতে যে তীরগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেই তীরগুলোকে আমারই অস্ত্র করে তোলাটা বেশি প্রয়োজন। কারণ হাতে আমাদের একাধিক পথ রয়েছে, মানে এই যে নারীর জন্য যে বৈষম্য সমাজে জারি করে রাখা আছে, সেখানে নারী হিসেবে বাঁচার তো কয়েকটা পথ রয়েছে। এক হচ্ছে ওই ছকটার মধ্যেই ঢুকে যাওয়া, দুই হচ্ছে ছকের মধ্যে নিজেকে সরিয়ে একটা ছোট্ট গণ্ডি তৈরি করা, আর তিন হচ্ছে যে এই অচলায়তনটাকে ভেঙে ফেলার চেষ্টা করা। তো এই যে তৃতীয় পথটা, আমাদের তো আসল পথ সেটা, কারণ আমরা নিজের প্রতি দায়বদ্ধ, এবং সমলিঙ্গ শুধু নয়, বিষমলিঙ্গের মানুষের প্রতিও আমাদের দায় বর্তায়। সুতরাং এই ভিকটিম ব্লেমিং এর পথটাকে ভেঙে ফেলাটা আমাদের পক্ষে জরুরি। এবার এখানে অনেকে বলতেই পারেন যে ভাষা প্রয়োগ নিয়ে তো খুঁতখুঁতুনির তো দরকার নেই, কথার কথা তো গায়ে না মাখলেই হয়। কিন্তু আমরা তো জানি যে শব্দই আসলে ব্রহ্ম। তো ওই কথাগুলোতে আমার অস্বস্তি হচ্ছে কিনা সেই প্রশ্নটা করাটা জরুরি, এবং যদি অস্বস্তিটা হয় তাহলে প্রতিবাদ করাটাও জরুরি। কারণ ভাষাটাও তো আসলে একপেশে হতে পারে। সমাজ যদি পিতৃতান্ত্রিক হয় তাহলে ভাষার চলনও কিন্তু সেরকম একপেশে হতে পারে। অড্রি লর্ড একটা প্রসঙ্গে বলেছিলেন যে যা মাস্টারের টুল, দ্য মাস্টার্স টুলস উইল নেভার ডিসম্যান্টেল দ্য মাস্টার্স হাউস। প্রভুর যা অস্ত্র তা কিন্তু ক্ষমতাতন্ত্রেরই অস্ত্র হয়। সেই কারণেই এই ভিকটিম ব্লেমিং এর যে ভাষা, তাকে সন্দেহ করা দরকার, তাকে প্রশ্ন করা দরকার, এবং করে ভাষাকে রিক্লেম করা দরকার। নিজের জন্য নারীর মুখর হওয়া দরকার, এবং অন্যের জন্যও। নারী এবং পুরুষ উভয়ই যাতে সহ নাগরিক হিসেবে সম অধিকার নিয়ে বাঁচতে পারে, সেইটাকে এনশিওর করার জন্যই এই ভাষাকে নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি। বেশ, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করলাম যেটা নিয়ে খুব যে চর্চা হয় এমনটা নয়, অথচ সেটা সমাজের ভেতরে কোথাও একেবারে ডালপালা শেকড় ছড়িয়ে বসে রয়েছে, অথচ আমরা বিষয়টা নিয়ে তেমন কথা বলি না। আমরা চর্চা করলাম, আমরা অনেক কিছু জানলাম বা
সব থেকে বড় কথা, শেষে একটা কোথাও এই বিষয়টা নিয়ে যে কথা বলা উচিত সেই বার্তাও পেলাম। আশা করি আমাদের শ্রোতাদের এই বিষয়টা কথা বলতে সংকোচটা কমলো। অন্তত মহিলা বিভাগের তরফ থেকে এটুকুই শুভকামনা রইল। আর নতুন বছরে আশা করি আমরা এই সব বিপদগুলো বা এই সব বাধাগুলো আমরা পেরিয়ে যাব, বিপত্তিগুলো পেরিয়ে যাব। অনেক ধন্যবাদ আমাদের আকাশবাণীতে আসার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রনিতা চট্টোপাধ্যায়, সাংবাদিক হিসেবে কাজ করেছেন, গবেষক এবং বর্তমানে অধ্যাপিকা। আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার।